স্যামসাং এর উত্থান ইতিহাসের এক যাত্রা। গৃহস্থালির গ্যাজেট থেকে শুরু করে স্মার্টফোন এবং সেমিকন্ডাক্টরের অত্যাধুনিক অগ্রগতি, স্যামসাং একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড যা উচ্চ প্রযুক্তির সাফল্যের সমার্থক। কিন্তু কিভাবে একটি ছোট বাণিজ্য কোম্পানি বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হয়ে উঠল? এই ভিডিওতে আমরা স্যামসাং সম্পর্কে আকর্ষণীয় ইতিহাস, অর্থনৈতিক অগ্রগতি এবং কিছু কম জানা তথ্য পরীক্ষা করব যা আপনাকে অবাক করে দিতে পারে। কোরিয়ায় প্রথম রঙিন টিভি তৈরি থেকে শুরু করে গ্যালাক্সি সিরিজের মাধ্যমে স্মার্টফোন শিল্পে বিপ্লব আনা পর্যন্ত স্যামসাং এর পথ চলা নাটকীয়তার চেয়ে কম কিছু নয়। কিন্তু কিভাবে একটি ছোট স্থানীয় বাণিজ্য সংস্থা আজকের শক্তিধর হয়ে উঠল? কিভাবে কোম্পানিটি ইলেকট্রনিক্স থেকে নির্মাণ, জৈব প্রযুক্তি থেকে জাহাজ নির্মাণ পর্যন্ত শিল্পে আধিপত্য বিস্তার করতে সক্ষম হলো, এবং কিভাবে সাধারণ মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত একটি সংস্থা দশকের পর দশক ধরে কর্পোরেট ক্ষমতার লড়াই, আইনি কেলেঙ্কারি এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতা সত্ত্বেও অত্যাধুনিক প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেয়। প্রযুক্তির ক্রমবর্ধমান প্রেক্ষাপটে খুব কম কোম্পানি স্যামসাং এর মতো নাটকীয় এবং রূপান্তরমূলক যাত্রার অভিজ্ঞতা লাভ করেছে। 1938 সালে একটি ছোট বাণিজ্যিক কোম্পানি হিসেবে যা শুরু হয়েছিল তা এখন একটি বিশাল বিশ্বব্যাপী সাম্রাজ্যে পরিণত হয়েছে। কিন্তু স্যামসাং এর গল্প কেবল ব্যবসায়িক বৃদ্ধির নয়, এটি টিকে থাকা, সাহসী পদক্ষেপ এবং মহত্বের অটল সাধনার গল্প। আমাদের গল্প শুরু হয় 1938 সালে দক্ষিণ কোরিয়ার ব্যস্ততম শহর জেগুতে। লি বাইং শুল একটি ক্ষুদ্র বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে স্যামসাং শুরু করেছিলেন। কোরিয়ান ভাষায় স্যামসাং নামের অর্থ 3 তারা, মহত্ব, শক্তি এবং অনন্তকাল। এমন একটি দৃষ্টিভঙ্গি যা কোম্পানির ভাগ্যকে প্রভাবিত করবে। মূলত স্যামসাং খাদ্য, নুডলস এবং টেক্সটাইল বিক্রি করত, তবে বছরের পর বছর ধরে কর্পোরেশনটি বীমা, খাদ্য উৎপাদন এবং খুচরা বিক্রয় সহ বিভিন্ন শিল্পে প্রসারিত হয়। 1960-এর দশকের মধ্যে স্যামসাং কোরিয়ার ব্যবসায়িক দৃশ্যে একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। 1969 সালে স্যামসাং ইলেকট্রনিক্স প্রতিষ্ঠার মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স শিল্পে একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয়। ব্যবসাটি যখন ক্রমবর্ধমান বিশ্বব্যাপী প্রযুক্তি বাজারের উপর দৃষ্টি নিবদ্ধ করে, তখন এটি একটি বিশাল পরিবর্তনের চিহ্ন হিসেবে চিহ্নিত হয়। 1970-এর দশকে স্যামসাং তাদের প্রথম সাদা কালো টেলিভিশন তৈরি করে, যা তাদের বিশ্বব্যাপী লাইমলাইটে নিয়ে যায়। কিন্তু 1974 সালে স্যামসাং তার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেয়, সেমিকন্ডাক্টর ব্যবসায় প্রবেশ করে, এমন একটি শিল্প যা কোম্পানির মেরুদণ্ড হয়ে উঠবে। খুব কম লোকই ভবিষ্যৎবাণী করতে পারে যে এই সিদ্ধান্ত পরবর্তীতে স্যামসাংকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি জায়ান্টদের মধ্যে একটি হিসাবে সংজ্ঞায়িত করবে। 1980-র দশকে স্যামসাং গবেষণা ও উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করে এবং ইলেকট্রনিক্স শিল্পে তার বাজার অংশীদারিত্ব বৃদ্ধির জন্য দ্রুত পদক্ষেপ নেয়। শীঘ্রই ব্যবসাটি আরও বৈচিত্র্যময় হতে শুরু করে, যার মধ্যে রয়েছে মোবাইল ফোন এবং সেমিকন্ডাক্টর তৈরি। 1990-এর দশক স্যামসাং এর ইতিহাসে সবচেয়ে নাটকীয় মোড় নিয়ে আসবে। 1987 সালে লি বাইং চুলের মৃত্যুর সাথে সাথে স্যামসাং এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সাম্রাজ্য ভেঙে পড়বে নাকি আগের চেয়েও উঁচুতে উঠবে? তার ছেলে লি কুন হির নেতৃত্বে স্যামসাং একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে, বিশ্বব্যাপী সম্প্রসারণ, আক্রমণাত্মক বিপণন এবং শ্রেষ্ঠত্বের জন্য এক অবিরাম অনুসন্ধানের একটি পর্যায়। লি কুন হি নিজেও একজন দূরদর্শী ছিলেন। তিনি একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন, খরচের চেয়ে মানের উপর মনোযোগ দেওয়ার জন্য। সেই সময় পর্যন্ত স্যামসাং সস্তা পণ্যের জন্য পরিচিত ছিল, কিন্তু লি কুন হি একটি আমূল পরিবর্তন ঘোষণা করেছিলেন। স্ত্রী এবং সন্তান ছাড়া সবকিছু বদলে ফেলুন, তিনি বিখ্যাতভাবে বলেছিলেন, আর তাই স্যামসাং ঠিক তাই করেছিল। কোম্পানির পুনর্গঠন, বিশ্বমানের গবেষণায় বিনিয়োগ এবং পণ্য উদ্ভাবন বৃদ্ধি। 1990-এর দশকে স্যামসাং এর আগ্রাসী বৈশ্বিক সম্প্রসারণের মধ্যে ছিল ভোক্তা ইলেকট্রনিক্স উৎপাদন বৃদ্ধি এবং মোবাইল ফোন শিল্পে একটি শক্তিশালী বাজার অবস্থান প্রতিষ্ঠা। প্রকৃতপক্ষে 1992 সালে স্যামসাং এর প্রথম মোবাইল ফোন প্রবর্তন যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিল। যদিও মোবাইল ফোনগুলি মনোযোগ আকর্ষণ করছিল, মেমোরি চিপ এবং ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে শিল্পে স্যামসাং এর প্রবেশই আইটি শিল্পে একটি প্রধান খেলোয়াড় হিসাবে
তার অবস্থানকে সত্যি সুদৃঢ় করেছিল। দশকের শেষ নাগাদ স্যামসাং বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে একটি হিসাবে তার অবস্থানকে শক্তিশালী করেছে। 2000 এবং 2010-এর দশকে স্যামসাং এবং তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়। বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছিল এবং ঝুঁকি আগের চেয়েও বেশি ছিল। স্মার্টফোনের আধিপত্যের জন্য যুদ্ধ পুরো দমে চলছিল। স্মার্টফোন জায়ান্ট হিসেবে স্যামসাং এর উত্থান সহজ ছিল না। 2000-এর দশকে স্যামসাং স্মার্টফোনের দৌড়ে প্রবেশ করে। 2010 সালে স্যামসাং গ্যালাক্সি এস প্রকাশের মাধ্যমে কর্পোরেশনের জন্য একটি নতুন যুগের সূচনা হয়। স্যামসাং দ্রুত বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতাদের মধ্যে একটি হয়ে ওঠে। বাজারের আধিপত্যের জন্য অ্যাপেলের সাথে প্রতিযোগিতা করে। নতুনত্বের কারণে স্যামসাং কেবল টিকে থাকেনি, বরং সমৃদ্ধ হয়েছে। পরবর্তী বছরগুলিতে স্যামসাং বিশ্বের বৃহত্তম স্মার্টফোন উৎপাদনকারী হয়ে ওঠে। বিক্রিত ইউনিটের ক্ষেত্রে নোকিয়া এবং পরবর্তীতে অ্যাপেলের মতো প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যায়। আসুন স্যামসাং সম্পর্কে কিছু কম জানা গোপন তথ্য এবং আকর্ষণীয় অন্তর্দৃষ্টি সম্পর্কে জেনে নিই। এই গোপন তথ্যগুলি কোম্পানির কৌশল, উদ্ভাবন এবং এর সাফল্যে অবদান রাখে এমন অজ্ঞাত তথ্যগুলিকে স্পর্শ করে। যদিও ইলেকট্রনিক্সের ক্ষেত্রে স্যামসাং একটি জনপ্রিয় নাম, খুব কম লোকই জানেন যে দক্ষিণ কোরিয়ার সামরিক শিল্পে এই কোম্পানির এক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1970-এর দশকে স্যামসাং সামরিক সরঞ্জাম তৈরি শুরু করে। দক্ষিণ কোরিয়ার শিল্পোন্নতির অংশ হিসেবে কোম্পানিটি ট্যাঙ্ক থেকে শুরু করে রাইফেল পর্যন্ত সবকিছু তৈরি করে। সময়ের সাথে সাথে স্যামসাং ধীরে ধীরে সামরিক উৎপাদন থেকে দূরে সরে যায়, কিন্তু এই সময়কাল কোম্পানির গোপন অতীতের একটি আকর্ষণীয় অধ্যায় হিসেবে রয়ে গেছে। স্যামসাং এর সাফল্যের পেছনে সবচেয়ে বড় রহস্য হলো এর দৃঢ়ভাবে সংযুক্ত অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খল। বেশিরভাগ প্রযুক্তি কোম্পানি যারা তৃতীয় পক্ষের সরবরাহকারীদের উপর ব্যাপকভাবে নির্ভর করে, তাদের বিপরীতে স্যামসাং তার নিজস্ব উপাদানগুলির একটি বড় অংশ তৈরি করে। ডিসপ্লে এবং চিপ থেকে শুরু করে ব্যাটারি এবং মেমোরি স্টোরেজ পর্যন্ত। এর মাধ্যমে স্যামসাং উৎপাদন প্রক্রিয়ার প্রায় প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে, খরচ কম রাখে এবং উচ্চমানের মান নিশ্চিত করে। আপনি কি জানেন যে স্যামসাং একসময় ফ্যাশন শিল্পে পা রেখেছিল? 2000-এর দশকে স্যামসাং ব্র্যান্ডেড পোশাক এবং বিলাসবহুল পণ্য সহ উচ্চমানের পোশাক এবং আনুষাঙ্গিকগুলির একটি লাইন চালু করেছিল। যদিও ইলেকট্রনিক্সের জন্য পরিচিত একটি কোম্পানির জন্য এটি অস্বাভাবিক বলে মনে হতে পারে, এটি একটি প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ডকে বৈচিত্র্যময়ভাবে গড়ে তোলার একটি বৃহত্তর কৌশলের অংশ ছিল। স্যামসাং এর বায়োফার্মাসিউটিক্যাল বিভাগ স্যামসাং বায়োলজিক্স এবং স্যামসাং বায়ো এপিসের অধীনে কাজ করে, যা বায়োসিমিলার এবং জৈবিক ওষুধের উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। ফার্মাসিউটিক্যাল শিল্পে কোম্পানির কাজের মধ্যে রয়েছে ক্যান্সার এবং অটোইমিউন রোগের চিকিৎসা উৎপাদন। স্যামসাং বায়োলজিক্স বিশ্বব্যাপী জৈবিক ওষুধের বৃহত্তম চুক্তিবদ্ধ প্রস্তুতকারকদের মধ্যে একটি এবং কোম্পানিটি জৈব প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি করেছে। স্যামসাং পেট্রোকেমিক্যাল ছিল রাসায়নিক শিল্পের আরেকটি প্রাথমিক উদ্যোগ, যা 1970-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানিটি স্যামসাং এর জ্বালানি ও রাসায়নিক খাতে বৈচিত্র্য আনার বৃহত্তর কৌশলের অংশ ছিল, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হতো। এটি প্লাস্টিক, সিনথেটিক ফাইবার এবং অন্যান্য রাসায়নিক ভিত্তিক পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অবশেষে স্যামসাং পেট্রোকেমিক্যাল বৃহত্তর স্যামসাং ম্যাটেরিয়ালস ব্যবসায়িক বিভাগের একটি অংশ হয়ে ওঠে। স্যামসাং এভারল্যান্ড 1963 সালে স্যামসাং গ্রুপের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বিনোদন পার্ক এভারল্যান্ড সহ থিম পার্ক তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ করে। স্যামসাং নির্মাণ শিল্পে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তাদের স্যামসাং সিএনটি কর্পোরেশনের মাধ্যমে, যা আকাশচুম্বী ভবন থেকে শুরু করে বৃহৎ পরিকাঠামো প্রকল্প পর্যন্ত বিভিন্ন প্রকল্প পরিচালনা করে।